নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে ডক্টর অন কলে আরও একবার স্বাগত জানাই। ছোটোবেলা থেকে ইনফ্যাক্ট এখনও অবধি তখন থেকে একটা ক্রেভিং জন্মে গেছে বলতে পারেন, যে একটা মিষ্টি মিষ্টি ওষুধ। মানুষ বলতেন যে ওষুধ বড় তেতো হয়, কিন্তু কিছু ওষুধ খুব মিষ্টি হতো এবং খেতে ভাল লাগতো। সেই লোভে বারবার করে কখনো কখনো ইচ্ছাকৃত একটু অসুস্থ হতেও ভাল লাগতো। আজকে এমন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেই টপিকটা হোমিওপ্যাথি। হ্যাঁ, গ্রিক অ্যানসিয়েন্ট দুটো ওয়ার্ড হোমোইয়াস অ্যান্ড প্যাথোস, এই দুটো টার্ম মিলেই আমাদের হোমিওপ্যাথি, এই চিকিৎসাবিদ্যা শাস্ত্র। এবং আমার সঙ্গে আজকে ডক্টর অন কলে একজন ডক্টর নন, দুজন ডক্টর উপস্থিত রয়েছেন, বলতে পারেন ডক্টরস অন কল আজকের শোটা। ডক্টর রাহুল ঘোষ, এমডি হোমিওপ্যাথি। নমস্কার স্যার। আর ডক্টর নিখিল কুমার বিশুই, চিফ মেডিকেল অফিসার অফ হোমিওপ্যাথি, সিজিএইচএস কলকাতা, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নমস্কার স্যার আপনাকেও। নমস্কার। আমরা আজকে এই দুজনের কাছে এমন একটা টপিক নিয়ে চলে এসেছি, সেই বিষয়টা হলো এখন গ্রীষ্মকাল চলছে, তো গ্রীষ্মকালীন রোগ ব্যাধিতে হোমিওপ্যাথি। এই রোগ ব্যাধির বিষয়ে আমরা যাওয়ার আগে আমার দুটো ছোট্ট প্রশ্ন রয়েছে। আমরা বরাবর শুনে এসেছি লাইক কিওরস লাইক অ্যান্ড ল অফ মিনিমাম ডোজ, এই দুটো টার্ম আমরা শুনে এসেছি। আপনারা যদি একটু আমাদের ব্যাখ্যা করে বলেন। দেখুন, এটাই ডক্টর হ্যানিম্যান বলেছিলেন, সিমিলিবাস কিউরেন্টার, ওনার মানে ভাষায় বলেছিলেন, সেটাই আমরা লাইক কিওরস লাইক বলছি। এর ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আমরা খুব সাধারণ মানুষের জন্য বলছি, তো তার জন্য আমরা একটা জিনিস বলতে পারি যে ধরুন কোনো একটা পদার্থ বা পার্টিকেলস যেটা মানবদেহের শরীরে যে সিমটমটা সৃষ্টি করবে, সেটাই আবার যদি আমি মিনিমাল ডোজ করে যদি দিতে পারি, তাহলে সেই আবার কিওর করতে পারে। ঠিক আছে, যেমন ধরুন একটা আমরা পেঁয়াজ কাটার সময় দেখেছি, পেঁয়াজের ঝাঁঝেতে আমাদের চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে। আবার সেই পেঁয়াজ থেকেই এলিয়াম সিপাপল একটা ওষুধ তৈরি হয়, যখন আমাদের নাক দিয়ে চোখ দিয়ে জল ঝরে তার জন্য। এটাই সহজ কথা, এক কথায় বলতে গেলে এরকমই বলা যেতে পারে। ঠিক আছে, কিন্তু এটাকে ব্যাখ্যা করতে গেলে অনেক বড়, সেটা তো এই অনুষ্ঠানের মধ্যে এতটা বলা যাবে না। আজকে আমাদের বিষয় যেটা গ্রীষ্মকালীন রোগ ব্যাধিতে হোমিওপ্যাথি, তাহলে সেই বিষয়ে চলে যাই যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কি কি ধরনের রোগ আমরা এই গ্রীষ্মকালে দেখতে পাই। গ্রীষ্মকালে দেখুন, গ্রীষ্মকাল মানেই তো হচ্ছে প্রখর উত্তাপ, এই কথাটা আমাদের মাথায় আসে। তো আমরা দেখেছি যে গ্রীষ্মকালে প্রথম সবচেয়ে ভয়ানক যেটা হয় সেটা হচ্ছে হিট স্ট্রোক বা সানস্ট্রোক বলি আমরা। সেটাতে প্রখর রৌদ্রে বেরিয়ে হঠাৎ করে দেখবেন, যেমন হার্টের স্ট্রোক যেমন হয় আমরা যেটাকে বলি, ঠিক সেই রকমই আর কি সিমটম নিয়ে এটা হতে পারে। হঠাৎ করে প্রচণ্ড ঘেমে গেলেন, তারপরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এই ধরনের হতে পারে। তারপরে হচ্ছে যে সানবার্ন, যেটা হচ্ছে যে প্রখর সূর্যের উত্তাপে আমাদের গায়ের চামড়া পুড়ে যায়, এটা একটা প্রবলেম হয়। তারপরে এই সময় বিভিন্ন রকম স্কিনের প্রবলেম হয়, যেমন ধরুন ফোড়া, ফুসকুড়ি, তারপরে আপনার ফলিকিউলাইটিস, হ্যাঁ, তারপরে আপনার ধরুন ঘামাচি, যেটা আমরা খুব কমন আমরা বুঝতে পারি, ঘামাচি এই ধরনের হয়। তারপরে আপনার খাদ্যজনিত ফুড পয়জনিংটা খুব কমন, কারণ এই সময় কি হয়, যেমন শীতকালে চট করে খাবার নষ্ট হয় না, কিন্তু গ্রীষ্মকালে নষ্ট হয়ে যায়, সেটা আমরা সবসময় বুঝতে পারি না। ধরুন কিছু খেয়ে ফেললাম এমন, সেটা কিন্তু অলরেডি পচে গেছে, বুঝতে পারলাম না, খেয়ে ফেললাম, তারপরেই একটা ধরুন ডায়রিয়া, তারপরে ভমিটিং যেটা হয় আর কি, সেগুলো হয়ে যেতে পারে। তারপরে আপনার হচ্ছে যে একটা হেপাটাইটিসও এই সময় একটা হয়। ঠিক আছে, আর হয় যে এই যে ঠান্ডা গরম, মানে ধরুন গরমের প্রচণ্ড, আমরা আজকাল এসি রুম হয়েছে, অনেক জায়গায় ঢুকে পড়লাম, তারপরে এটা করার ফলে কিছু জ্বর সর্দি কাশিও হয়, সেটারও প্রতিকার দরকার আছে। তারপরে আপনার হচ্ছে কি মাথার যন্ত্রণা হতে পারে প্রচণ্ড গরমে, তারপরে ঘুম কমে যেতে পারে, এই ধরনের প্রবলেমগুলো বয়স্ক লোকেদের হয়। আচ্ছা, আমরা ডক্টর বিশুই স্যারের কাছে চলে যাব যে স্যার এই রোগগুলো যেগুলো আমরা শুনলাম, তার রোগ প্রতিরোধ কিভাবে সম্ভব?
এখন রোগ প্রতিরোধ মানে কতগুলো জেনারেল মেজার আমরা নিতে পারি গ্রীষ্মকালে, যেগুলো থেকে আমরা মানে রোদের তাপ বা এগুলোর থেকে বাঁচতে পারলে রোগের প্রকোপ অনেকটাই কমতে পারে বা রোগের আক্রমণও কমতে পারে। তার মধ্যে প্রথম হচ্ছে প্রচুর পরিমাণে জল পান করা এবং ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয়, মানে সেটা আপনার মানে ঠান্ডা পানীয় নয়, কিন্তু ইলেকট্রোলাইট সমৃদ্ধ, যেমন ওআরএস হতে পারে, বা এখন বাজারে অনেক ধরনের ইলেকট্রোলাইট সমৃদ্ধ মানে ড্রিঙ্কস পাওয়া যায়, যেগুলো খেতে পারেন। শরীরকে মোটামুটি সর্বক্ষণ আর্দ্র রাখতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়। 2 নম্বর হচ্ছে যখন বাইরে বেরোচ্ছি আমরা তখন হালকা কাপড় জামা পরা এবং যতটা সম্ভব রোদের হাত থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করা বা টুপি ব্যবহার করা এবং সানগ্লাস এবং সানস্ক্রিনও অনেকটা রোদের হাত থেকে মানে আমাদেরকে রোদের আক্রমণ থেকে প্রতিরোধ করতে পারে। এবং তারপরে হচ্ছে খাবার দাবার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই গ্রীষ্মকালে বেশি মশলাদার খাবার দাবার অ্যাভয়েড করা উচিত এবং হালকা মশলাদার খাবার খাওয়া উচিত এবং ভালো করে রান্না করে খাওয়া উচিত। বাসি পচা এই খাবারগুলো অ্যাভয়েড করা উচিত। এবং আর একটা বড় ইম্পর্টেন্ট, যেটা থেকে খুব বেশি পরিমাণে আমাদের ফুড পয়জনিং এবং ডায়রিয়া হয়, সেটা হচ্ছে আমরা বাইরের শরবত, এই রাস্তার ধারে বিক্রি হওয়া কাটা ফল, এইগুলো একদমই অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, না আপনি বলছেন সরাসরি যখন আমরা অনেক সময় করি যে গরমকালে বাইরে থেকে এলাম, খুব গরম লাগছে, তো একটু ঠান্ডা পানীয় বা একটু লেবুর শরবত করে খেয়ে নিলাম এবং সেটা ফ্রিজের জল দিয়ে, সেটার থেকে মানে মানুষ সেটা করলে খুব একটা উপকার হবে না, না ক্ষতি হতে পারে। তাতে এই যে হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, এতে আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে, কাশি হতে পারে, বা অনেকের অ্যালার্জি হতে পারে, এসবগুলো হতে পারে। সেই জন্যে বাইরের থেকে এলে একটু রেস্ট নিয়ে খানিকটা শরীরের টেম্পারেচার মানে নর্মাল হলে এবং খুব ঠান্ডা জল না খেয়ে তার সঙ্গে খানিকটা নর্মাল জল মিক্স করে আপনি তখন খান, তাতে কোনো অসুবিধে নেই। বেশ, এবার যেটা আমার কাছে খুব পছন্দের, আমি একটু শুরুতেই বলছিলাম যে এই মিষ্টি মিষ্টি একটু গুঁড়ো জাতীয় কখনো খাচ্ছি, কখনো বড়ির মতো খাচ্ছি এবং সেটা ঠিক ওষুধ মনে হয় না বলে খেতে খুব সহজে আমরা খেতে পারি। তো এই গ্রীষ্মকালীন তাপজনিত রোগের সংক্রমণ থেকে বা প্রতিরোধে কি কি হোমিওপ্যাথিক ওষুধ আমাদের কাজে লাগতে পারে যদি স্যার বলেন? আমি যে রোগগুলোর কথা বললাম ওগুলোর সঙ্গেই যেগুলো আছে রিলেশন, সেগুলোর কথাই বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 নম্বর আমরা প্রথমেই বললাম যে হিট স্ট্রোক বা সানস্ট্রোকের কথা। তো সেখানে কি হয়, সেখানে আমরা প্রথমেই কিন্তু একটা মাথায় জিনিস রাখা দরকার যে আদৌ সেটা হিট স্ট্রোক হলো না কার্ডিওভাস্কুলার অ্যাটাক হলো, সেটা অনেক সময় আমরা ভুল করে ফেলি। তাই আমরা একটা বলি যে একটা অ্যাকোনাইটের একটা 200 ডোজ যদি খাইয়ে দেওয়া হয়, তারপরে এই রোগের জন্য আমরা যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে বেলেডোনা 30 ইউজ করা যায়, গ্লোনায়ন 30 ইউজ করা যায় হিটস্ট্রোকের ক্ষেত্রে। এবার সানবার্ন, এই যে চামড়া আমাদের ঝলসে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এর জন্য আমরা ক্যান্থারিস 30 এই ওষুধটা ইউজ করতে পারি। এপিস্মেল ইউজ করতে পারি। অনেক সময় ফুসকুড়ি মতো হয়ে গেল, সেটার জন্যে আমরা আর্টিকা ইউরেন্স বলে একটা ওষুধ আছে, এগুলো ইউজ করতে পারি। তারপরে ধরুন আমরা যেটা বলছিলাম যে হচ্ছে ফোড়া ফুসকুড়ি, এগুলোর জন্য ফলিকুলাইটিস একটা, যেটা হচ্ছে আপনাদের হেয়ার ফলিকলস যেটা আমরা যেখানে বলি, সেখানে অনেক সময় ইনফেকশান হয়ে যায়, ঘাম জমে যায়, তো ঘাম বসে গিয়ে ইনফেকশান হয়ে গেল। তো সেখানে আমরা হিপারসাল্ভ, তারপরে আপনার ওখানেও আমরা মার্কসল ইউজ করতে পারি। এই ধরনের অনেক ওষুধ আছে যেগুলো আমরা ওই ক্ষেত্রে ইউজ করতে পারি। তারপরে যেটা হয় যে ফুড পয়জনিংয়ের কথা বলছিলাম আমরা, সেখানে ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই আর্সেনিক অ্যালবাম ওষুধটাকে ইউজ করব, কারণ হচ্ছে যে তখন দেখা যায় যে বমিও হচ্ছে, পায়খানাও হচ্ছে, সেখানে ক্যাম্ফর ইউজ করতে পারি আমরা। সেখানে আপনার পোডোফাইলাম, ভেরেট্রাম অ্যালবাম, এই ধরনের চায়না, এই ধরনের অনেক ওষুধ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি সিমটম দেখে। হোমিওপ্যাথিতে তো এইটাই একটা যে আপনি টোটালিটি সিমটম করে তবে ওষুধ দেওয়া উচিত, কিন্তু সর্বক্ষেত্রে হয় না। অ্যাকিউট কন্ডিশনে আপনাকে কিছু সেই রকম ওষুধ দিতে হয় যেটা তখনই রিলিফ পাওয়ার মতো। আচ্ছা,
বেশ, আমরা আবারও স্যারেদের কাছে প্রশ্নে ফিরবো, কিন্তু আপাতত আমাদের কাছে ফোন কলে এক বন্ধু চলে এসেছেন ফোনের ওপারে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বহুল বিশ্বাস বলছি। আচ্ছা, বলুন। ডাক্তারবাবুর কাছে আমার একটা প্রশ্ন, যে আমি হেপাটাইটিসে আক্রান্ত, হোমিওপ্যাথি ওষুধে হেপাটাইটিস বি নির্মূল হয় কিনা? আচ্ছা, আমরা স্যারেদের কাছে চলে যাব। স্যার, ডক্টর বিশ্বজিৎ স্যার, আপনি যদি একটু বলেন যে উনি যে প্রশ্নটা করলেন হেপাটাইটিস বি। এবারে হেপাটাইটিস বি উনি এটা বললেন না, আছেন কি উনি লাইনে? হ্যালো, না, উনি মনে হয়নি। আচ্ছা, এবার সেটা অ্যাকিউট হেপাটাইটিস বি না ক্রনিক হেপাটাইটিস বি সেটা দেখতে হবে। যেটা হয় সাধারণত অ্যাকিউট হেপাটাইটিস বি সেরে যাওয়ার পরে একটা ক্রনিসিটি থাকে, তো তাদের ক্ষেত্রে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকে। হোমিওপ্যাথি ওষুধ খেলে কিন্তু যদি ঠিকঠাকভাবে ওষুধ খেতে থাকেন তাহলে সারফেস অ্যান্টিজেন কিন্তু ধীরে ধীরে নেগেটিভ হয়ে যায়। প্রচুর কেসের ক্ষেত্রে আমরা সেগুলো পাই, সুতরাং আপনি খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এই যখন আপনি ফলিকুলাইটিসের কথা বলছিলেন, আমার মাথায় একটা প্রশ্ন এলো। আমাদের সাধারণত এবার অনেককেই এটা ফেস করতে হয়, যারা মানে ঘামের চোটে, গরমে, প্রচণ্ড গরমে চুলের একটা সমস্যা তৈরি হয়, যে চুল পড়ছে প্রচণ্ডভাবে। এটা হোমিওপ্যাথিকে কীরকম কি কিওরের ব্যবস্থা বা ওষুধপত্র কি রয়েছে যদি আপনারা বলেন? এখন যেটা আপনি বললেন যে ঘাম থেকে ঘাম বসে গিয়ে ওই যে ফলিকুলাইটিস, যেটা আমরা বললাম যে চুলের গোড়ায় একটা ইনফেকশান হয়ে যায়, তখন সেই ইনফেকশান হওয়ার জন্য অনেক সময় চুল উঠে যায়। কিন্তু সেই জন্য প্রথমেই প্রতিকার হিসেবে আমরা বলি সবসময় রেগুলার আর কি ভালো করে স্নান করা, হ্যাঁ, মাথা ভিজে না রাখা। তারপরে সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধের কথা আপনি যেটা বলছিলেন সেখানে আমরা ইউজ করতে পারি, যেমন হিপারসাল্ফ, সাইলেসিয়া, যেগুলো আর কি ওই ইনফেকশানটাকে রোধ করে আপনাকে চুল ওঠাটাকে বন্ধ করবে। এটা কিন্তু ওই সিমটমের জন্য হচ্ছে। চুল ওঠা তো অনেক কারণ আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কারণটা হয়ে যাচ্ছে যে ঘাম বসে গিয়ে হচ্ছে, ওই জায়গায় ইনফেকশান হয়ে হচ্ছে। তা সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ওষুধগুলো কিছু ইউজ করতে পারি। আচ্ছা, বেশ, কিন্তু সবটাই আমাদের ডাক্তারদের পরামর্শ নিয়ে তবেই হ্যাঁ, সেখানে সেটা কি জন্য হচ্ছে, কেন হচ্ছে একটু জানা দরকার আছে পেশেন্টদের। আবারও আমাদের কাছে ফোনের উপরে বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি শ্যামল ঘোষ বলছিলাম। আচ্ছা, হ্যাঁ, আপনাদের নমস্কার জানাচ্ছি, ডাক্তারবাবুদের নমস্কার জানাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যে যে গরমকাল থেকে গ্রীষ্মকালীন যে রোগের কথা বলা হচ্ছে, সেখানটা একটা কথা হচ্ছে যে ডিহাইড্রেশনটা একটা প্রকটভাবে হয়। এখন এই ডিহাইড্রেশনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা মাসের ক্র্যাম্প শুনেছি, গরমকালে বেশি মাসের ক্র্যাম্পটা হয় ডিহাইড্রেশনের। এর জন্য কোনো প্রিভেন্টিভ মেজার নিতে হবে কি, সেটাই আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট এবং যারা হাই ব্লাড প্রেশার পেশেন্ট, তাদের ক্ষেত্রে এই গরমকালে কিভাবে লাইফস্টাইলটা মেনটেন করবে, এটা আমার নমস্কার। বেশ, আপনি সঙ্গে থাকুন, আমরা ডক্টর বিশু এবং ডক্টর রাহুল ঘোষ এই দুজনের কাছেই যাচ্ছি। তো বিশু স্যার, আপনি যদি এবারে কিছু বলেন যে উনি যেই দুটো প্রশ্ন করলেন, মাসেল ক্র্যাম্প আর ডায়াবেটিক পেশেন্টদের কিভাবে মেনটেনেন্স কি করা উচিত। এবারে মাসেল ক্র্যাম্প মানে কি? মাসেল ক্র্যাম্প মানে ইলেকট্রোলাইটের সমস্যা হচ্ছে, ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হচ্ছে। তার মানে ওনাকে খেয়াল রাখতে হবে যে কোনো রকম ডিহাইড্রেশন যাতে না হয়। ডিহাইড্রেশন হলেই কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে এবং সে কারণে ক্র্যাম্প হতে পারে। এবার যদি সিমটোমেটিক ক্র্যাম্প শুরু হয় তখন উনি কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে যেগুলো খেতে পারেন, যেমন কিউপ্রামেট খেলে কিন্তু এই ব্যথা এবং ক্র্যাম্প তাড়াতাড়ি রিলিফ পেয়ে যান। তবে চেষ্টা করা উচিত যাতে ডিহাইড্রেশন না হয়। আর দ্বিতীয় কথা একই, ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে স্পেশাল বলতে তো আর কিছু নেই। ব্লাড সুগারকে কন্ট্রোল রাখা এবং অ্যাডিকুয়েট আমরা বলি রিহাইড্রেশন, মানে শরীরে জলের পরিমাণ যেন কম না হয় সেদিকে খেয়াল রাখা। কারণ ডায়াবেটিক পেশেন্টদের অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, এই খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না, তো ফলত
অনেক লোকজন কি করেন ওভার রেস্ট্রিকশন আর কি, মানে যতটা রেস্ট্রিক্ট করতে না বলা হয় তার চেয়েও বেশি রেস্ট্রিকশন করে দেন। সেটা না করে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চললে ঠিকই থাকবেন, কোনো সমস্যা হবে না। বেশ, আমি আবারও বিশুই স্যারের কাছে আরেকবার ফিরি, কারণ এই যে চন্দ্রবিন্দু একটা গান লিখেছিলেন এবং গানটা আমরা বারবার শুনেছি, ত্বকের যত্ন নিন। এই আমরা অনেক সময় গরমকালে বলে থাকি কি ট্যান হয়ে গেছি, পুরো একদম মানে গা পুড়ে গেছে, ওমা ফর্সা থেকে পুরো কালো হয়ে গেছে, এবং তার সঙ্গে ত্বকে একটা মানে জ্বালা জ্বালা ভাব হয়, একটা ইচিং ইরিটেশন হয়। এইটা প্রতিরোধ করতে কিভাবে কি সহায়ক হতে পারি আমরা হোমিওপ্যাথির মাধ্যমে? প্রথমত যেটা উচিত সেটা হলো যে আপনার চেষ্টা করা যাতে এগুলো না হয় মানে প্রিভেন্টিভ মেজারের মধ্যে প্রথমত হচ্ছে সেইভাবে যেমন রোদে বেরোলে আপনি একদম ঢেকে বেরোনো, পুরো শরীর ঢেকে বেরোনো, এবং হালকা জামা কাপড় পরা, প্রেফারেবলি সুতির জামা কাপড় যদি পরা হয় সবচেয়ে ভালো। আর এবং সঙ্গে ছাতা, টুপি, সানগ্লাস এগুলো ব্যবহার করা, এবং যাদের স্কিনের প্রচুর ভ্যারাইটি হয়, যাদের খুব স্কিন সেনসিটিভ তাদের অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত, এবং ভালো কোয়ালিটির সানস্ক্রিন ব্যবহার করা উচিত, যেগুলো মানে সান হিট থেকে বা সানলাইট থেকে ইনজুরি হয় স্কিনে, সেগুলো যাতে না হয়। আর একটা ব্যাপার আছে, সেটা হলো স্কিনের হেলথ মেনটেন করা। স্কিনের হেলথ মেনটেন মানে এই গ্রীষ্মকালে ঘাম দেয়, এবং যেমন স্যার বললেন যে চুলের গোড়াতে ইনফেকশন হয়। এতে কি হয়, ঘাম জমে ওখানে প্রচুর ব্যাকটেরিয়ার কলোনাইজেশন বলি আমরা, ওখানে ব্যাকটেরিয়াগুলো জমা হয়, তার থেকে ইনফেকশন হয়। তো সেটা প্রোটেক্ট করার জন্য রেগুলার চান করা, ভালোভাবে চান করা, এবং সাবান, ডিকলোনাইজেশন বলি আমরা টার্মটা, যে ডিকলোনাইজেশন যদি করা যায়, সাবান রেগুলার সুন্দর অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে চান করলে সেগুলো ভালো হয়। আর যদি তারপরেও কিছু রোগ জ্বালা হয় তখন সেই অনুযায়ী সিমটম অনুযায়ী বা রোগ অনুযায়ী ওষুধ খাওয়া, তাহলেই ঠিক থাকবে। বেশ, আচ্ছা, এই প্রসঙ্গে একটা আমি কথা বলি, যেটা হচ্ছে উনি বলেছেন তার সঙ্গেই আমি বলছি যে এখন আমরা যেটা হচ্ছে দেখবেন একদম বাড়ির বাইরে রোদ, সকালবেলা রোদটা বেরোলেও আমরা সেটাকে অ্যাভয়েড করছি। তারপরে দেখবেন এখন ঘরে ঘরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রচুর হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে একটু অন্তত রোদ নেওয়া উচিত, সকালেরটাই নিক, যেটাতে আপনার ক্ষতি করবে না, ঠিক আছে, কিন্তু সেটাকেও আমরা আজকাল অ্যাভয়েড করছি। ঘর থেকে বেরোচ্ছি না, বেরোলে এমন সব ঢাকা দিচ্ছি যে তাকে চিনতে পারা যাবে না, তো সেটা যেন না হয়। সব আচ্ছা, আপনি বলছেন তাহলে একদম সকালে রোদটা কিছুটা নেওয়া উচিত। কোন সময় রোদটা ধরুন সকাল ধরুন 9টা-10টা পর্যন্ত নেওয়া যায়, তারপরটাই তো বাড়ে, হিটটা বাড়ে তারপর। বেশ, আমরা এই ট্যান সংক্রান্ত ওষুধপত্রে আবার স্যারের কাছে ফিরবো, কিন্তু তার আগে ফোনের ওপরে বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি আপনার সুগার আর প্রেশার আমার ট্রিটমেন্ট হয় আপনার অ্যালোপ্যাথিতে, সেটাকে আমি হোমিওপ্যাথিতে যাওয়াটা ঠিক হবে? সেটা যদি ডাক্তারবাবু বলে দেন। বেশ, ধন্যবাদ। আপনার কতদিন ধরে, কতদিন উনি কি স্যারকে কোঅপারেট করুন প্রশ্নটা? আমার 2019 থেকে আছে। ব্লাড সুগার কত আপনার? হ্যালো, আপনি কি আছেন? মনে হয় বন্ধু আমাদের থেকে চলে গেছেন। তো মোটামুটি একটা আন্দাজ করে যেটা বলা যেতে পারে স্যার যদি বলেন। এইভাবে এক কথায় বলা খুব মুশকিল। হ্যাঁ, কারণটা হচ্ছে উনি ইনসুলিন নিতে হচ্ছে কিনা ওনার, বা কি উনি শুধু ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টে আছেন, এসবগুলো দেখতে হবে। ওনার ব্লাড সুগার লেভেল কত, HbA1c কত। এবারে যেটা সাধারণভাবে আমরা ফলো করি, যে ইনিশিয়ালি যখন শুরুর দিকে সুগার ধরা পড়ে বা সুগারের লেভেল কম হয়, তখন যদি আপনি প্রপার লাইফস্টাইল মেনটেন করেন এবং প্রপার হোমিওপ্যাথিক মেডিসিন নেন, তাহলে কিন্তু আপনি হেলদি লাইফ লিড করতে পারেন উইদাউট সুইচিং ওভার টু অ্যালোপ্যাথিক মেডিসিন অর ইনসুলিন থেরাপি। কিন্তু যদি সেটা অনেক দিন ধরে আপনার সুগার আছে, আপনি অনেক দিন ধরে অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছেন 10 বছর 15 বছর ধরে, অথবা আপনি ইনসুলিন নিচ্ছেন, বা আপনার ডায়াবেটিক কমপ্লিকেশনস আছে, নিউরোপ্যাথি আছে, বা নেফ্রোপ্যাথি আছে, বা চোখের কোনো সমস্যা আছে ডিউ টু ডায়াবেটিস, সেক্ষেত্রে আমরা বলি আপনি যেমন ট্রিটমেন্ট চালাচ্ছেন, বেটার টু কন্টিনিউ দ্যাট ট্রিটমেন্ট। আচ্ছা, আমরা আমাদের দর্শক বন্ধুদের একটা অনুরোধ করব যে আপনি প্রশ্ন করে সমস্যাটা বলেই চলে যাবেন না, কারণ আপনার যখন ব্যক্তিগত সমস্যা সেটা নিয়ে ডাক্তারবাবুদের কিছু কোয়ারি থাকে, সেই অনুযায়ী আপনাকে সলিউশনটা বলতে পারবেন, সেটা সুবিধাজনক হবে।
যে আজকের যে টপিকস ওই রিলেটেড হলে আরো ভালো আরো হয়। ভালো। হ্যাঁ, মানে এই গ্রীষ্মকালীন রোগ ব্যাধিতে কিভাবে আপনি সার্ভাইভ করবেন, নিজেকে সুস্থ রাখবেন, সেই টপিক ওরিয়েন্টেড প্রশ্ন একটু রাখলেও আমাদের মনে হয় আরো সুবিধা হবে, ডাক্তারবাবুরা বলছেন। আচ্ছা, আমরা আবার ফিরে যাই ডক্টর ঘোষের কাছে, যে সেই রোদে পোড়া এবং ত্বকের জ্বালার থেকে যে আমরা বিভিন্ন কিছু জানতে পারলাম, তার ওষুধ কি আছে হোমিওপ্যাথিকে? যেটা আমরা বলছিলাম যে সানবার্ন বা এই ধরনের যেটা হয়, তাতে হয় কি এই যে চামড়া পুড়ে যাওয়ার মতো হয়, সেখানে আমরা ওই যে বলছিলাম যে ক্যান্থারিস বলে একটা ওষুধ আছে, ক্যান্থারিস আমরা ইউজ করতে পারি, এপিস্মেল ইউজ করতে পারি, আর্টিকা ইউরেন্স বলে একটা ওষুধ আছে সেটা ইউজ করতে পারি, কখনো কখনো আমরা রাস্টক্সও ইউজ করতে পারি। এরকম অনেক ওষুধ আছে। এবার হচ্ছে যে কিছু কিছু সিমটমের উপর নির্ভর করে তার ঠিক কোনটা হয়েছে। সানবার্ন তো হলো, হ্যাঁ, তারপরে তো বিভিন্ন সিমটম অ্যারাইজ করে, যে দেখা গেল কোনো সময় চামড়াটাই কালো হয়ে গেছে, আবার কোনো সময় দেখা গেল আপনার ফুসকুড়ি হয়ে গেল, তারপর কোনো সময় দেখা গেলো একটা ইচ হয়েছে, মানে শুধু চুলকাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। এই ধরনের অনেক কিছু প্রবলেম হতে পারে। তো সেই অনুযায়ী ওষুধগুলো কিন্তু ঠিক হবে। হ্যাঁ, বেশ, এবার ডক্টর বিশুইয়ের কাছে আমরা যাই, যে এই একটু আগে ফুসকুড়ির থেকে আমার মাথায় এলো যে ঘামাচি, যে একটা আমাদের কাছে একটা ইস্যু গরমকালে প্রচণ্ডভাবে, ঘামাচি কিভাবে প্রতিরোধ করা যায় বা তার কি কি ওষুধ রয়েছে যদি একটু বলেন। ঘামাচি প্রতিরোধ মানে ঘামাচি যেমন সাধারণ প্রতিরোধের কথা বলা হলো, ঘামাচিও তার মধ্যে একটি আসবে। যেমন আপনি মানে প্রোটেক্টিভ মানে কভারিং মানে প্রোটেক্টিভ জামা কাপড় পরা এবং ঘাম যাতে জমে না যায় সেরকম ধরনের জামা কাপড়, যেমন সুতির কাপড় জামা ব্যবহার করা, এবং সানস্ক্রিন ব্যবহার করলেও অনেকটা কম হয়। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় ঘামাচি হয়ে লাল লাল হয়ে যায়, সেক্ষেত্রে ওই জায়গাটাকে যদি বরফ দিয়ে একটু ঘষে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায়। আচ্ছা, বেশ, আমরা এবার ফোড়া নিয়ে বলছিলেন স্যার একটু আগে। তো ফোড়া বা এই যে স্ফোটক, মানে শুদ্ধ বাংলায় বললে বলে, সেই ফোড়া এবং স্ফোটকের প্রতিরোধ কিভাবে আমরা করব? দেখুন এই সময় তো ফোড়া হয় গরমেতে, কি হয় লোমকূপগুলো আপনার বন্ধ হয়ে গিয়ে তারপর সেই জায়গা থেকে ফোড়া হয়। এই জন্য আমরা এই সময় অনেক সময় তেল মাখতে বারণ করি, হ্যাঁ, যাতে লোমকূপ না বন্ধ হয়ে যায়। তো এই সময় যে ফোড়াগুলো হয় সাধারণত দেখা যায় ছোট ছোট ফোড়াই হয় বেশি, হ্যাঁ। আর হয় কি এই ফোড়াগুলোকে অনেক সময় গ্রামগঞ্জে আম ফোড়া বলে, মানে আমের সময় হয় বলে কোনো রিলেশন নেই কিন্তু আমের সঙ্গে, কিন্তু আম ফোড়া বলে যেহেতু এই সময় আমও হয় ফোড়াও হয়। তা এগুলো করতে গেলে কিছু তো ওষুধ আছেই হোমিওপ্যাথিতে, ভালো ভালো ওষুধ আছে যেগুলো সঙ্গে সঙ্গে সারিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। যেমন হচ্ছে ধরুন হিপার সাল্প, তারপরে হচ্ছে আপনার সাইলেশিয়া, তারপরে ক্যালকেরিয়া সাল্প, তারপরে হচ্ছে যে আপনার যেটা বলছিলাম যে এখানেও আর্টিকা ইউরেন্স কাজ করে ভালো, তারপরে আর্নিকা, যেটা অনেক বারবার ফোড়া হয়েই যাচ্ছে একটার পর একটা হয়ে যাচ্ছে, সেখানে আর্নিকাও কাজ করে। তারপরে আপনার একটা ফোড়ার মতো দেখা যাচ্ছে একটা ইনফেকশন হয়ে গেছে, সেখানে পাইরোজেন বলে একটা ওষুধ আছে। তারপরে অনেক সময় দেখবেন যে এই অ্যাক্সিলারি মানে বগলের এই সব জায়গাগুলো ফোড়া হয়, সেইগুলোতে আমরা ট্যারেন্টুলা কিউবেনিস বলে একটা ওষুধ আছে, সেগুলো ইউজ করতে পারি। অনেক সময় বাটাকে মানে পিছনে পোর্শনে মানুষের দেখা যায় যে পরপর ফোড়া হয়েই যাচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখেছি থুজা একটা ওষুধ আছে, সেটাও ভালো কাজ করে। ফোড়ার ওপরে এরকম অনেক ওষুধ রয়েছে যেগুলো খুব ভালো কাজ করে। বেশ, আমরা গ্রীষ্মকালীন রোগ ব্যাধিতে হোমিওপ্যাথি সেই নিয়ে আলোচনায় রয়েছি এবং ফোনের ওপারে আবারও বন্ধু চলে এসেছেন, বন্ধুর সঙ্গে কথা বলে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, আমি প্রকৃতি পাল, আমি ডানকুনি থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার সমস্যাটি হচ্ছে হাত পা প্রচন্ড ঘামে। তো আমার চিকিৎসকদের কাছে প্রশ্ন যে কিভাবে আমি আমার এই হাত পা ঘামাটাকে কমাতে পারি, কিংবা কি চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে? আচ্ছা, না একটু উনি লাইনে আছেন। হাত পা ঘামে মানে কখন ঘামে? হ্যালো, হ্যাঁ আমি লাইভে আছি। এই যে হাত পা ঘামে আপনি বলছেন, মানে কোন সময় হাত পা ঘামে? মানে পরীক্ষা এলে, স্কুলে গেলে, টেনশন হলে বা কোনো কিছু প্রচন্ড টেনশন করলে, কিংবা হ্যাঁ সেই সময় এক্সামের সময়, কিংবা কোনো লেখালেখি করলে সেই সময় আমার হাত পা ঘামে, প্রচন্ড টেনশনে হয়। আচ্ছা, আপনার বয়স কত?
প্লাস। 18+, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে ঠিক থাকুন, আছে। ডাক্তারবাবু বলছেন। 18 প্লাস। আর অন্য কোনো অসুবিধে নেই তো, মানে অন্য কোনো ক্রনিক অসুখ বিসুখ কিছু নেই তো? প্যালপিটেশনের প্রবলেম আছে। প্যালপিটেশনের প্রবলেম আছে, ঠিক আছে, বেশ, ঠিক আছে। আপনি সঙ্গে থাকুন, আমরা ডাক্তারবাবুর কাছে যাই। ডক্টর বিশু, আপনিই বলুন তাহলে। যেটা মনে হচ্ছে একটু এটা অ্যাংজাইটি থেকে হয়, অনেকেই বয়স কম তো এটা এক্ষেত্রে হয়। একটা ওষুধ আছে যেটা আপনি খেতে পারেন, সাইলিসিয়া 1000 না বলে 1M বলাই ভালো। সাইলিসিয়া 1M বাই উইকলি, মানে একটা সানডে খেলেন, আবার মাঝখানে একটা সানডে ছেড়ে পরের সানডেতে সকালে 8 থেকে 10টা বড়ি, এভাবে আপনি 2 মাস মতো খান, খেয়ে দেখুন যথেষ্ট ইমপ্রুভ করবে। হ্যাঁ, মানে আমি নিজেই শুনে খুব ভয় পেয়ে গেলাম যে বয়স তার 18, কিন্তু সে বলছে তার প্যালপিটেশন, হাত পা ঘেমে যাওয়া। অ্যাংজাইটি থেকে এক্সামিনেশন ফোবিয়া একটা হয় না, হ্যাঁ, হ্যাঁ। সেটা হয়। আর অ্যাংজাইটির জন্য অনেকেরই এটা হয়। অঙ্ক খুব কঠিন মনে হলে এরকম অনেক সময় হয় আর কি। তো আমরা আবার আমাদের বিষয়ে ফিরে আসি। না, এর একটু আগে- সঙ্গে সঙ্গে আর একটা হয়, ডাক্তার বলবেন যে এটার জন্য একটা প্রবলেম হয় কি, যারা ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হতে পারে, যে মোজা পরার জন্য মোজাতে প্রচণ্ড গন্ধ হতে পারে। ঠিক আছে, উনি যে ওষুধটার কথা বললেন, ওই ওষুধটা কিন্তু ওই ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। মানে মোজায় আর গন্ধ হবে না তাহলে? না না, ওইটাই হবে না, গন্ধটাই হবে না, ঘামের পরিমাণটা ঘামের কমে পরিমাণটাই যাবে, কমে কমে যাবে। যাবে। ঠিক আছে, এটাও একটা জানা রইল। মানে এবার কেউ যদি বাড়িতে আসে আর তার মোজায় গন্ধ থাকে, তাহলে স্যারের ওষুধ সাজেস্ট করে দেবো। এবার আমাদের কাছে আরো একটা টার্ম, আজকে আমি একটা নতুন টার্ম শিখেছি, ফলিকুলাইটিস। আমরা এটা নিয়ে প্রচুর জিজ্ঞাস্য একটা মন তৈরি হয়েছে। তো এই ফলিকুলাইটিস কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, বা হোমিওপ্যাথিক এর ওষুধ কি রয়েছে আপনি যদি বলেন। হ্যাঁ, ফলিকুলাইটিস দেখুন, আমরা যেটা বললাম যে হচ্ছে হেয়ার ফলিকল যেটা হয় যেখানে, সেইখানটাতে আপনার একটা ইনফেকশন হলো, বেশিরভাগই ঘাম বসে গিয়েই হয়। ঘাম বসে গিয়ে সেই ইনফেকশন হওয়ার পর সেই জায়গাটা দেখা গেল যে একটা ছোট্ট একটা পুঁজের মতো হলো, তারপরে চুলকাতে শুরু করলো, ব্যথা হলো। তো সেক্ষেত্রে আমরা ওই যে হিপারসাল্ফ ওষুধটা বললাম সেটা ইউজ করা যায়। সাইলেসিয়া উনি যেটা বলছেন এক্ষেত্রেও ইউজ করা যায়। হ্যাঁ, এইরকম আরও অনেক ওষুধ রয়েছে যেগুলো একটু সিমটমটা দেখে দিতে পারলেই ভালো হয়। ঠিক আছে, বেশ, স্যার কিছু বলবেন? স্যারের সাথে কিছু ওষুধ আমি অ্যাড করে দিই এগুলোতে, যেহেতু বেসিক্যালি তো চুলের গোড়ার ইনফেকশন, সেটা মাথাতে হতে পারে, শরীরের যে কোনো অংশে হতে পারে। দেখবেন মানে যেগুলো লোমকূপ বলি আমরা, ওর গোড়াতে ছোট ছোট সাদা সাদা হয়ে যায়। এই স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন এসব থেকে হয়। তো সেই জন্যে আমরা কিছু কিছু ওষুধ ব্যবহার করি, যেমন ক্যালকেরিয়া পিকরাটা বলে একটা মেডিসিন আছে, এটা খুব ভালো কাজ করে। এছাড়া আছে আপনার স্ট্রেপ্টোকক্সিন। স্ট্রেপ্টোকক্সিন মানে হচ্ছে যখন পুঁজ একটু পাতলা হবে। আর একটা মেডিসিন আমরা ব্যবহার করি স্ট্যাফাইলোকক্সিন। স্ট্যাফাইলোকক্সিন যেক্ষেত্রে পুঁজটা গাঢ় গাঢ় হবে, সেক্ষেত্রে আমরা স্ট্যাফাইলোকক্সিন ব্যবহার করি। এই মেডিসিনগুলো খুব, ওই 3-4টে মেডিসিন, মিজিরিয়ামটাও ইউজ করা হয় অনেক সময়, মিজিরিয়ামটাও তাহলে ভালো কাজ করে। মোটামুটি সব কভার হয়ে যাবে। বেশ বেশ, আমি তো মানে দুজনের কাছ থেকে আরো কিছু ধার নিয়ে যাব, যদি একটু নিজের প্রতি ডাক্তারি মাঝে মধ্যে ফলাতে পারি। কিন্তু এই মুহূর্তে ফোনের ওপরে বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার এজ হচ্ছে 74। আচ্ছা, আপনি কে বলছেন? আর কি 2.5, 2.50, 1.50 এরকম থাকে আর কি, বছর 3-4 থাকে আর কি। আর মানে আচ্ছা, আমার ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিড হচ্ছে 7.50। আচ্ছা, না, প্রথমটা কি বললেন? বিলিরুবিন। বিলিরুবিন। না, বিলিরুবিন মানে, আচ্ছা বিলিরুবিন 1 পয়েন্ট কত আছে বললেন? না না, 2.50 থাকে, কখনো 1.50, কখনো 1.80। না, এটা কি আপনার এইভাবেই বাড়া কমা চলতে থাকে? হ্যাঁ, আমার কতদিন ধরে আছে এটা আপনার? থাকে আর কি। কতদিন ধরে আছে? হুম, কতদিন ধরে আছে এটা আপনার? 7.90। আপনার কতদিন ধরে এটা রয়েছে? এটা আমার আছে প্রায় বছর 4-5 আছে। আচ্ছা, বছর 4-5। আর আপনার নাম আর কোথা থেকে বলছেন যদি একবার বলেন? MS চক্রবর্তী, পূর্ব বর্ধমান। বেশ, 74 ইয়ার। আচ্ছা, আপনার কাছে ডাক্তারবাবু আর কিছু জিজ্ঞাসা আছে কিনা জেনে নিন। হ্যাঁ। আচ্ছা, আপনার এই ক্রনিক হেপাটাইটিস বি বা সি এসব কিছু নেই তো? না, ওসব কিছু নেই, ঠিক কম আছে। আমার শুধু বিলিরুবিনটা হয় 2.5। বিলিরুবিনটা হাই থাকে, বুঝেছি। বছর 5 বছর। আর ইউরিক অ্যাসিডটা আমার আছে 10.90, সেই জন্য ডাক্তার আছে, অস্তে আছে। কোনো ওষুধ খাচ্ছেন রেগুলার?
না রেগুলার ওষুধ খাই না, আমি রেগুলার ইয়ের জন্য খাই, কোষ্ঠের জন্য খাই, আমি ওই ওষুধ খাই, অথবা চাটনি খাই। প্রস্টেটের জন্য কি ওষুধ খাচ্ছেন? প্রায় 10 বছর আমার হাতে ব্লক আছে আর কি, ওই আপনার এই স্প্রিং হার্ট ডিজিজ আর কি। ওষুধ খাচ্ছি, ডাক্তারের আলবাদী ওষুধ খাচ্ছি, ঠিক আছে, 10 বছর ঠিক আছে। আচ্ছা, মানে হার্টের ওষুধও খান, প্রস্টেটের ওষুধও খান, বেশ, আপনি সঙ্গে ইউরিক থাকুন। অ্যাসিডেরও নিশ্চয় খান। আমরা ডক্টর বিশুয়ের কাছে চলে যাব এরপর, যে উনি এই সমস্যার থেকে কোনো সমাধান চাইছেন হোমিওপ্যাথিক বুঝেছি। মাধ্যমে। এবারে ওনার হিস্ট্রি শুনে যেটা মনে হচ্ছে, এটা একটা গিলবার্ট সিনড্রোম বলে হয়। গিলবার্ট সিনড্রোম মানে বিলিরুবিন একটু বাড়া কমা থাকে, মানে খুব বেশি বাড়ে না, আপনার ওই 3-4 এরকম থাকে, কখনো আবার কখনো কমে যায়, কখনো নর্মাল থাকে, এইটাই হবে বিলিরুবিনটা। কোনো মানে এই গিলবার্ট সিনড্রোমের সমস্যা কিছু নেই, এটা একটা বিনাইন কন্ডিশন, উপবাস করলে বেড়ে যায়, যেটা এর সমস্যা। আর উনি একটা হোমিওপ্যাথি ওষুধ আছে যেটা খেতে পারেন, এটা আপনি মাস 3 খেয়ে দেখতে পারেন। এটা কার্ডুয়াস মেরিয়ানাস বলে একটা মেডিসিন আছে আমাদের, ওই মেডিসিনটা 10 ফোঁটা করে 2 বার আপনি 3 মাস খেয়ে দেখুন, মনে হয় অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। মাদার টিনচার। মাদার টিংচার। বেশ, আমরা বন্ধুদের কাছ থেকেও যেমন শুনছি, এবার আমার নিজেরও খুব কৌতূহল যে এই বিষয়টা নিয়ে, যে গরমকালে আমার নিজেরও খানিকটা কখনো কখনো হয়ে যাচ্ছে, কারণ খাবার অনেক সময় বাইরে থাকে, তারপর মনে হয় যে একটু পরে ঢোকাবো, হয়তো ভুলে গেলাম খাবারটা। তো এই যে ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়ার কথা আমরা বলছি, সেটার কি কি লক্ষণ রয়েছে স্যার আপনি? এগুলোর লক্ষণের মধ্যে দেখবেন যেটা হচ্ছে যে বমি হতে পারে, তার সঙ্গে লুজ মোশন, ডায়রিয়ার মতো হতে পারে, পেট ব্যথা হতে পারে, তারপরে আপনার একটু ফিভার আসতে পারে। এগুলোই হচ্ছে এই মানে ফুড পয়জনিংয়ের সিমটম বলতে পারে। তো এর জন্য কতগুলো জিনিস, যেমন খাদ্য আপনি যেমন বললেন, আমরা দেখেছি বেশিরভাগ হয় দুধ এবং মাংস, এই দুটো কিন্তু খুব কমন। হ্যাঁ, এরাই কিন্তু বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে পয়জনিংটা করে দেয়। হ্যাঁ, বাঙালি তো মিষ্টি ভালোবাসে, এবার সেই যখনই চমচম বা কিছু এনে রাখা হচ্ছে, তখন আর ব্যাস, সেই দই হয়ে লোভটা গেল। ত্যাগ করা যায় না, খেয়েই ফেলে। তারপর যা হয় হবে। তো এর জন্য আমরা আর্সেনিক অ্যালবাম ওষুধটার কথা বলবো, যে এটা আপনার বমি এবং পায়খানা দুটোকেই কন্ট্রোল করতে পারে। তারপরে আপনার হচ্ছে যে ক্যাম্পফর বলে একটা ওষুধ আছে, সেটাকে ইউজ করা যায়। পোডোফাইলাম বলে একটা ওষুধ আছে, সেটাকে ইউজ করা যায়। ভেরাট্রাম অ্যালবাম বলে একটা ওষুধ আছে, সেটাকে ইউজ করা যায়। এরকম আরও অনেক আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে যে ডাক্তারকে দেখিয়ে বা পরামর্শ নিয়ে করাই ভালো। হ্যাঁ, তাহলে ধরুন এইসব জিনিসের তো টাইম বেশি দেবে না, অসুস্থ হয়ে পড়বে, ডিহাইড্রেশন হয়ে যাবে। হ্যাঁ, আর এই সময় একটু ডিহাইড্রেশনের জন্য ওই ওরাল রিহাইড্রেশন সলিউশন কিছু একটা খেতেই হবে, ঠিক আছে? সেটা নুন চিনি জল করেও খেতে পারে, বা এমনি তো আজকাল বাজারে পাওয়াই যাচ্ছে, সেগুলোও খেতে পারে। তো এইভাবে নরমালি আমরা খুব দেখি যে প্রায়শই ইউজুয়াল এখন হয়ে গেছে সবার, যে গ্যাসের একটা সমস্যা হয়। এই গ্যাসের সমস্যা থেকে সুরাহার কি উপায়? যে মানে সে চিরতরে গ্যাসকে টাটা বাই বাই বলতে চাইছে, কিন্তু সে বলতে পারছে না। তো সেক্ষেত্রে যদি বলেন ডক্টর বিশু একটু। গ্যাসের সমস্যা, দেখুন গ্যাসের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে হয় আমাদের ইমপ্রপার ডায়েটের জন্য। ইমপ্রপার ডায়েট মানে টাইমলি খাবার দাবার না খাওয়া এবং ইমপ্রপার কন্টেন্ট। খুব তেল মশলা খাচ্ছি, খুব উল্টোপাল্টা খাবার খাচ্ছি, কখনো বাইরের খাবার খুব বেশি খাচ্ছি, রেস্টুরেন্টের খাবার দাবার খাচ্ছি। তো সেই সব খাবার খেলেই এই গ্যাস বা গ্যাস্ট্রাইটিসের প্রবলেমগুলো বেশি হয়। সেই জন্যে যদি গ্যাসের হাত থেকে আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে প্রথম কথা খাওয়া দাওয়ার টাইমটা রেগুলার করতে হবে। মানে আজ 8টার সময় খেলাম, কাল 10টার সময় খেলাম, পরশুদিন 11টার সময় খেলাম। এবারে অনেকের প্রফেশনের কারণে এটা হয়তো করতে পারে না, কিন্তু বেশিরভাগ মানুষই একটা খাবার টাইম একটা মেনটেন করতে পারেন, যে আমি ব্রেকফাস্ট সকালে এই 8টা থেকে 9টার মধ্যে করব, ডিনার লাঞ্চ করব 12টা থেকে 1টার মধ্যে, বিকেলের দিকে হালকা কিছু খেলো এবং রাত্রের দিকে 8টা থেকে 9টার মধ্যে ডিনার করে নেওয়া। এইভাবে যদি রুটিন লাইফ লিড করা যায়, তাহলে কিন্তু আপনার গ্যাসের সমস্যা কমে যাবে অনেকটাই। শুধুমাত্র ওষুধ খেয়ে যদি কেউভাবে গ্যাস কমিয়ে নেবো তাহলে হবে না। আপনার জীবনযাত্রার পরিবর্তন খুব জরুরি। আপনার খুব বেশি সমস্যা হলে তখন আপনি ওষুধ খান, ওষুধ যখনই ছেড়ে দেবেন, না হলে আপনার যদি জীবনযাত্রা ঠিক না হয় আবার গ্যাসের সমস্যা বাড়তে থাকবে। মানে গ্যাসের হাত থেকে বাঁচতে গেলে জীবনযাত্রা ঠিক করাটাই একমাত্র উপায়। বেশ। তারপর আমরা যা খাদ্য খাবার খাচ্ছি
তার মধ্যেও তো বিভিন্ন কেমিক্যাল, তারপর কালার দেখতে পাচ্ছেন সব ঢুকছে শরীরের মধ্যে। সেগুলো আপনি ইচ্ছা করলেও বন্ধ করতে পারবেন না, কারণ আপনাকে খেতে হবে কিছু না কিছু। আমি সেটাই আর বলতে যাচ্ছিলাম। সবের মধ্যে এত কিছু ঢোকানো আছে। মাছ খাবেন, মাছের মধ্যে যেসব ওষুধ ইউজ করা হচ্ছে, আপনি জল খাবেন সেখানেও হচ্ছে। মানে আপনি কোনো জায়গা থেকে বেরিয়ে আসবো যদি পুরোপুরি ভাবেন, হবে না। হ্যাঁ, গ্যাস অম্বল নিয়ে আমাদের চলতে হবে। তার মানে মধ্যে একদম- যতটা উনি যেটা বললেন, হ্যাঁ। এইগুলো করলে অনেকটা আমরা মানে সেফ, একটু হ্যাঁ, safe এ অনেকটা সেফ থাকবো। থাকবো। হ্যাঁ, ওই আর কি যে সত্যজিৎ রায় আমাদের কাছে ভূতের রাজা দিল বর বলে গুপি গাইন বাঘা বাইন দিয়ে খুব সুন্দর সুন্দর খাবার দেখিয়েছিলেন। খাবার দেখলেই আমাদের লোভ হয়ে যায় এবং তারপর আমরা তাতেই মানে বাঙালি চক্রভিউতে ফেসে থাকি। কিন্তু আপাতত আমাদের চক্রভিউতে ওই একদম খাবারগুলো চলে মনে হয় এসেছে। ভেজাল ছিল না। হ্যাঁ, সেই সময় ভেজাল ছিল কারণ না, এখন অসুস্থদের দেখি না নির্ভেজাল আমরা কোনো কিছু ওদের। নেই। তো এখন তো এখন ভেজাল সর্বত্র। এই চক্রভিউতে আমাদের কাছে আমাদের আজকে চিকিৎসা শাস্ত্রে চলে এসেছেন বন্ধু আরো একবার। কে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি জয়দীপ মুখার্জি বলছি উড়িষ্যা থেকে। আচ্ছা, আমি 1 বছর আগে আমার লু লেগেছিল, যে এখানে খুব টেম্পারেচার হয় 43-44 টেম্পারেচার হয়ে যায় গরমে। তো আমার লু লেগেছিল, খুবই মানে মারাত্মক অবস্থা ছিল। তো আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কি আছে আর প্রিভেনশন কোনো ওষুধ আছে নাকি হোমিওপ্যাথিতে, আমি একটু জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, উড়িষ্যার সম্পর্কে আপনি একটু একটু সঙ্গে থাকুন। ডাক্তারবাবুর কোনো জিজ্ঞাসা আছে কিনা আমরা শুনে নিই। হ্যাঁ, না, না, উনি তো জানতেই চাচ্ছেন যে কি ওষুধ আছে এবং প্রিভেন্ট কি করে করবেন। জেনারেল মেজার তো শুনেই নিয়েছেন বা বলেই দিয়েছি, যে ঢেকে শরীর ঢেকে বাইরে বেরোনো এবং যতটা সম্ভব তীব্র রোদের সময় বাইরে না বেরোনো। আর প্রিভেন্টিভ বলতে প্রিভেন্টিভ হোমিওপ্যাথি ওষুধ লুয়ের জন্য কিছু আমরা দিই না, কিন্তু সিমটোমেটিক যখন কোনো রকম সমস্যা হয় 3-4টে মেডিসিন আমরা দিই। 1 নম্বর বেলাডোনা, 2 নম্বর গ্লোনাইন এবং 3 নম্বর স্যার যেটা বললেন যে ওই ক্যান্থারিস। এই 3টে মেডিসিন আমরা মেনলি দিই। তার মধ্যে বেলাডোনা দিয়ে ইনিশিয়ালি শুরু করতে হবে, ফলোড বাই গ্লোনাইন, ব্যাস। এই ওষুধগুলো আপনি আপনার কাছে রাখতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী খেতে খেতেই পারেন পারেন। আর কি। হ্যাঁ, বেশ, আপনি সঙ্গে থাকুন। আর আমরা আবারও এই যে খাবার নিয়ে বলছিলাম, খাবারের বিষয়ে বলাতে মানে অপরাধী তো আমি নিজেও, কেউ তো আমরা বাইরে পড়ি না। তো সেখান থেকে আবার ফিরে যাই স্যারের কাছে, মানে স্যারেদের কাছে বলবো যে এই ডায়রিয়া যে আমরা সবসময় শুনি, আমার কাছে খুব বেশি কনসেপ্ট ক্লিয়ার নয় ফুড পয়জনিং আর ডায়রিয়ার মধ্যে। আপনি যদি একটু বলেন যে আপনারা ডায়রিয়া বলতে আমরা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়, আর গ্রীষ্মকালীন ক্ষেত্রে ডায়রিয়ার প্রতিরোধ কিভাবে আমরা করতে পারি? ডক্টর বিশুই বলতে পারেন, ডক্টর ঘোষ বলতে পারেন। ডায়রিয়া মানে ধরুন আমরা দেখছি যদি কোনো একজন ব্যক্তি যদি 200 গ্রামের বেশি স্টুল পাস করে মানে দিনে, বা ধরুন 3 বা তার বেশি যদি তাকে স্টুল পাস করতে হয় আর কি, তো সেই ক্ষেত্রে এবং স্টুলটা একটু লুজ হয়, তো সেটাকেই আমরা ডায়রিয়া বলি। হ্যাঁ, আচ্ছা, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা সাধারণভাবে একটু লুজ মোশন হলেই আমরা সেটাকে ডায়রিয়াই বলি। হ্যাঁ, সেটা আমরা বাড়ি কভার হচ্ছে না হচ্ছে দেখি না, কিন্তু অলরেডি অনেকবার হয়েই যায় আর কি। সেটাই। মানে ঠিক বারবার আছে। যখনই আমাদের বাথরুম মুখ হতে হবে হ্যাঁ, তখন হ্যাঁ। বোঝা যাচ্ছে যে এটা ফুড পয়জনিং ছাড়িয়ে হ্যাঁ, ডায়রিয়া হয়ে এবার যাবে। হচ্ছে যে ফুড পয়জনিং এর সাধারণত ডায়রিয়া যেমন লুজ মোশনও হচ্ছে, তার সঙ্গে বমিটাও হওয়ার চান্স থাকে খুব বেশি। হ্যাঁ, তো এখানে শুধু ডায়রিয়া যদি হয় সেটা এক ধরনের ওষুধ হয়। আবার যদি দেখা যায় যে ফুড পয়জনিংয়ের সময় যেমন ডায়রিয়া উইথ ভমিটিং হচ্ছে, সেক্ষেত্রে একটু অন্য ওষুধ হতে পারে। হ্যাঁ, তো আচ্ছা, মানে আর গ্রীষ্মকালীন ক্ষেত্রে যখন এটা হয় তো আমাদের কাছে প্রিভেন্টিভ কি কি হতে পারে সেটা যদি একটু ব্যাখ্যা করেন, যে আমাদের কাছে কোনোভাবে কি এটা প্রিভেনশন কিছু আছে যে আমরা একটু আটকাতে পারি? সেই জল খাওয়া তো আপনারা বলছেন বারবার হ্যাঁ, করে। যেমন জল খাওয়া, কিছু আপনার ওই আমরা বলি প্রোবায়োটিক বলি, যেমন দই বা ইয়োগার্ট, এই ধরনের জিনিসগুলো একটু খেলে ইন্টেস্টিনাল, মানে টক দই যেটা। টক দই যেটাকে বলি, তো ইন্টেস্টিনাল যে আমাদের ফ্লোরাগুলো ওগুলো ঠিক থাকে, তাহলে অনেকটা প্রতিরোধ করা যায় ডায়রিয়া। বেশ, এবার আবারও স্যার আপনার কাছেই যাব যে হেপাটাইটিসে আক্রান্ত অনেকেই হন। এই একটু আগে ফোন এসেছিল আমাদের কাছে হেপাটাইটিস বি নিয়ে। এবার আপনি যদি হেপাটাইটিস কিভাবে বুঝতে পারা যায় যে হেপাটাইটিস হয়েছে এটা একটু বলেন। এই হেপাটাইটিস বলতে আমরা বুঝি তখনই যখন কোনো মানুষের সাধারণত জন্ডিস হয়, অথবা
ব্লাড টেস্ট করলে যদি দেখা যায় যে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেছে, তখনই আমরা বলি যে হেপাটাইটিস হয়েছে। এই দুটোভাবেই দেখা যায়। ক্লিনিক্যালি আমরা জন্ডিস দেখতে পাই যে হাতের তালু, চোখের যে সাদা অংশটা, এই জায়গাগুলো হলুদ হয়ে যায় এবং আপনার তখন ব্লাড টেস্ট করালে বিলিরুবিনের মাত্রা যদি 2 বা তার বেশি হয়, তখন আমরা সেটাকে বলি যে জন্ডিস হয়েছে বা হেপাটাইটিস হয়েছে। এছাড়া ওই সময় কিছু ফিচার থাকে পেশেন্টদের, যে কিছু ইনিশিয়ালি কনস্টিপেশন হয়, পরের দিকে অনেকের ডায়রিয়া হয়, পেটের মধ্যে একটা অস্বস্তি থাকে, পেটের ডান দিকে ওপরের দিক যেখানটাতে লিভার আছে ওই দিকটাতে ব্যথা করে, এই সবগুলো হতে থাকে। জ্বর হয়, অনেকের গা বমি বমি ভাব থাকে। আর দুটো জিনিস হয় হেপাটাইটিসে, আর দুটো মানে খুব মার্কড সিমটম হয় অনেক ক্ষেত্রে। সেটা হচ্ছে মানে প্রোটিনের প্রতি অ্যালার্জি, মানে মাছ মাংস ডিম এগুলো খাওয়ার ইচ্ছে থাকে না, মানে দেখলেই যেন মনে হয় বমি হবে বা এই জাতীয়। আর একটা জিনিস হয়, যারা স্মোকার মানে সিগারেট খায় যারা, তাদের সিগারেটের প্রতি অ্যাভারশন এসে যায় ওই মুহূর্তে, সিগারেট খেতে ভালো লাগে না। এইগুলো সিমটম হয় হেপাটাইটিসের ক্ষেত্রে। আচ্ছা, বেশ, আপনি বলতে বলতে একটা খুব সুন্দর হাসি হাসলেন, আমি সেটা একটু ফলো করলাম। এবার আমাদের কাছে একটা খুব কমন যে বিষয়টা রয়েছে যে হেড আছে বা মাথা ব্যথা আমরা যেটা বলি আর কি, সেটা কিভাবে কি কি ওষুধ হতে পারে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় গ্রীষ্মকালীন পরিস্থিতিতে খুব বেশি আমারও অনেক সময় হয় বা অনেকের কাছে শুনি, একটু যদি বলেন সেটা। এটা আপনি স্পেসিফিক করলেন তাই, নাহলে তো হেডেক মানে হচ্ছে মাথার যন্ত্রণা বহু কারণে হতে পারে, ঠিক আছে। তার মধ্যে গরমের সময় যেটা হয়, ধরুন অত্যন্ত রোদ লাগার পর কনজেশন, একটা আটারিগুলো একটা কনজেশন হয়ে যায়, তখন আর কি তার জন্য হেডেকটা হয় মেনলি। সেক্ষেত্রে আমরা ওই যেটা বলছিলাম যে বেলেডোনা, গ্লোনায়ন, যেগুলো আমরা ওই হিট স্ট্রোকেতে ইউজ করছি, ওই ধরনের ওষুধগুলো কিন্তু এখানেও হেডেকেও কাজ করে। হ্যাঁ, তাছাড়া আর কি স্যাঙ্গুইনেরিয়া বলে একটা ওষুধ আছে, স্পাইজেলিয়া বলে একটা ওষুধ আছে, পিক্রিক অ্যাসিড বলে ওষুধ আছে, এগুলো কিন্তু ইউজ করা যায় হেডেকের জন্য। বেলেডোনা 30 যেটা আপনারা বেলেডোনা 30, গ্লোনায়ন 30, তারপরে আপনার যেটা বললাম যে আপনার স্যাঙ্গুইনেরিয়া 200 আমরা ইউজ করি, তারপরে আমরা স্পাইজেলিয়া 200 ইউজ করি, পিক্রিক অ্যাসিড বলে একটা আছে ওষুধ, সেটা ইউজ করি। এরকম আর কি এই ধরনের হেডেকে আমরা গ্রীষ্মকালীন এই গরমের জন্য যে হেডেকটা, সেগুলোতে আমরা ইউজ করতে পারি। বেশ, আমরা অনুষ্ঠানের প্রায় অনেকটা মানে কাছাকাছি দূরত্বে চলে এসেছি, যে এই দূরত্ব থেকে আমাদের মনে হচ্ছে আরেকটু শুনতে পেলে ভালো হতো, কিন্তু সময়টা আমাদের হাতে কারণ নেই, তো অনেকটা কমে এসছে। তাও এবার ইন জেনারেল যে সমস্যাগুলো এই প্রজন্মও খুব ভোগ করছে, শুধুমাত্র প্রাপ্তবয়স্ক বা আমরা বলি যে বাবা মায়েদের ক্ষেত্রে আসছে সেরকম নয়, আমরা অনেকেই রাত জাগি এখন মোবাইল স্ক্রল করে করে, এবং ধীরে ধীরে ইনসোম্যানিয়াক হয়ে যাই, বা অনিদ্রার যে বিষয়টা আপনারা বলছিলেন শুরুতে, সেটা আমরা দেখতে পাই। তো ডক্টর বিষয়ের কাছে চলে যাব, এটার কি ধরনের কি মেডিকেশন রয়েছে, কি প্রতিরোধ রয়েছে, যদি একটু বলেন। হ্যাঁ, কতগুলো খুব কমন মেডিসিন আছে যেগুলো আমরা কমনলি ব্যবহার করি অনিদ্রার ক্ষেত্রে। সে সমস্ত ওষুধ ঠিকঠাকভাবে নিতে পারলে অনিদ্রার সমস্যা অনেকেরই চলে যাবে। একটা হচ্ছে তার মধ্যে প্রথম হলো অ্যাভানা স্যাটাইভা। অ্যাভানা স্যাটাইভা যাদের ড্রিঙ্কিং হ্যাবিট আছে এবং বা কোনো রকম ড্রাগ নেওয়ার হ্যাবিট আছে, তাদের জন্য এটি খুব ভালো ওষুধ। এই মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 2 বার খেলে ভালো ঘুম হবে। এছাড়া হচ্ছে হাইপেরিকাম টিংচার। হাইপেরিকাম মাদার টিংচার, এটা মানে অ্যাংজাইটি বা এই জাতীয় যেখানে আছে, বা যাদের নার্ভ পেন আছে, আমরা বলি নিউরোপ্যাথিক পেন, মানে ধরুন কারো স্পন্ডেলাইটিসের পেন আছে, ঘাড়ের মানে সার্ভাইকাল স্পন্ডেলাইটিস আছে বা লাম্বার স্পন্ডেলাইটিস আছে, সেসব ক্ষেত্রে সেই কারণে ঘুম হচ্ছে না, তাদের জন্য হাইপেরিকাম খুব ভালো ওষুধ। আর জেনারেল ওষুধ যেটা আপনারা হয়তো সকলেই জানেন, ক্যালিফস আমরা জেনারেল নার্ভ টনিক হিসেবেই ব্যবহার করি, এবং এটার একটা সুদিং এফেক্ট আছে, আপনার স্লিপ সাইকেলকে ঠিক করতে সাহায্য করে। ক্যালিফস 6x বা 12x এই মাত্রায় আপনারা নিতে পারেন। আরও একটা ওষুধ আছে যেটা আমরা জেনারেল এমনি স্লিপ ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হচ্ছে প্যাসিফ্লোরা। অত্যন্ত অ্যাংজাইটি, দুশ্চিন্তা, এই সমস্ত ক্ষেত্রে যখন ঘুম আসে না, ওই 20 to 30 মিনিটস, 20 to 30 ড্রপস রাত্রে শোয়ার সময় যদি আপনি নেন, আপনার সুন্দর ঘুম আসবে। এবং আর একটা ওষুধ আমরা ব্যবহার করি কম, কিন্তু এটা খুবই এফেক্টিভ, সেটার নাম ভ্যালেরিয়ানা। রাত্রে অনেকের শরীরে চুলকনি হয়, স্পেশালি বয়স্ক মানুষদের দেখবেন যে রাত্রেবেলা বিছানায় উঠে হাত পা চুল করছে, ওনাদের ক্ষেত্রে এই ভ্যালেরিয়ানা ওষুধটি খুব ভালো কাজ করে। এবং প্রেগনেন্সি এবং মেনোপজাল টাইমে যখন ঘুমের ডিস্টারবেন্স হয়, তখনও ভ্যালেরিয়ানা খুব ভালো কাজ করে, এই ভ্যালেরিয়ানাও খেতে পারে।
বেশ। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু কথা বলি, আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন আর কি, মোবাইলের। হ্যাঁ তো আমার মনে হয় যে যে কোনো মানুষ যদি যখন ঠিক করবেন যে আমি এই সময় শোবো রাত্রে, ধরুন সেটা 9টায় হতে পারে, 10টায় হতে পারে, 11টা হতে পারে, তো আমার মনে হয় যে মোবাইল ফোনটা তার 1 ঘন্টা আগে সুইচ অফ করে বেডের বাইরে রাখতে হবে। কারণ রাত্রিবেলা মোবাইল থেকে রেডিয়েশন অনেক বেশি হয়। তার ফলে হচ্ছে কি যে ওই রেডিয়েশনের জন্য একটা এফেক্ট পড়ছে শরীরের ওপর। তারপরে কি হয়, ঘুম যখনই আসছে না, মোবাইলটা পাশে থাকলে আবার খুলে আমরা দেখতে শুরু করে দিই। হ্যাঁ, এটা এটা ফলে কি হয় যে ঘুমটা আরও চলে যায়। পরে সকালবেলা দেখবেন যেটুকু শেষে ভোরের দিকে ঘুম হলো, তারপরে দেখবেন সকাল থেকে যেসব দেখবেন বেশি করে দেখবেন ইয়ং ছেলেমেয়েরা, হ্যাঁ ঠিক আছে, তারা দেখবেন ঘুরে বেড়াচ্ছে, তাদের চোখ মুখ দেখলেই ভাববেন যে রাত্রে ঘুম হয়, ঠিক আছে। এটা কিন্তু এখন খুব কমন হয়ে গেছে, চোখ জ্বালা, চোখের হ্যাঁ। তলা বসে গেছে। এর জন্য আরেকটা ক্ষতিকারক ব্যাপারটা মোবাইল শুয়ে মোবাইল ব্যবহার করা আরেকটা খুব বড় প্রবলেম আছে, যেটা বললাম, এই সার্ভাইকেল স্পন্ডাইলোসিস। এই হাত তো আমাদের ওপরের দিকে থাকছে, তো এই কিছুদিন পরেই দেখবেন ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, সোজা হয়ে বসতে পারবে না। এই ব্যাপারগুলো কিন্তু খুব হয় শুয়ে শুয়ে মোবাইল দেখলে। সেই জন্যে যতটা সম্ভব অ্যাভয়েড করুন, যে শোয়ার, স্যার যেমন বললেন যে শোয়ার 1 ঘন্টা আগে মোবাইল সুইচ অফ করে দেবো, এর চেয়ে ভালো হ্যাবিট আর কিছু হয় না। বিছানার বাইরে রাখুন। এবং বিছানার বাইরে। এবং সার্ভাইকালের কথা যখন তুললেন, এইটা মানে খুব একটা মারাত্মক রোগ, যেটা রিসেন্টলি ফিল করেছি বলেই বলতে পারছি, যে মাথা ঘোরাচ্ছে, মনে হচ্ছে বিশ্ব সংসার ঘুরছে, একটা গা ঘোলানি ভাব চলে আসে। তো হোমিওপ্যাথিকে এটার কোনো ট্রিটমেন্ট বা কিছু যদি একটু আমাদের সংক্ষেপে বলেন। তারপর বন্ধু আছে ফোনের ওপারে, তো হ্যাঁ সে তো অবশ্যই। দেখুন, সার্ভাইকেল স্পন্ডাইলোসিস আমাদের বেশিরভাগেরই হয়ে গেছে। যদি আমরা র্যান্ডামলি এক্সরে করাই সার্ভাইকেল রিজিয়ানে, তাহলে দেখা যাবে ও ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে গেছে একটা সার্টেন এজের পরে। কারণ আমাদের লাইফস্টাইলগুলো এইভাবেই হয়ে গেছে, আমরা অত পশ্চার মেনটেন করি না বা ওইভাবে হেলদি লাইফ লিড করি না। তো যখন সার্ভাইকেল স্পন্ডাইলোসিস হয়েছে, আপনাকে ওর সঙ্গেই থাকতে হবে। এবার আপনি যেমন বললেন যে মাথা ঘোরাচ্ছে, এই ধরনের যখন সিমটম হয়, অনেকের ক্ষেত্রে মাথা ঘোরায়, অনেকের ক্ষেত্রে তীব্র যন্ত্রণা হয়, হাত ওঠাতে পারে না, বিছানায় শুতে পারে না, সেসব ক্ষেত্রে সিমটমেটিক ওষুধ খাওয়া। যেমন আপনার মাথা যদি খুব ঘোরায়, সেক্ষেত্রে আমরা 2টো ওষুধ সাধারণত প্রেসক্রাইব করি, একটা ফসফরাস অথবা কোনিয়াম ম্যাকুলেটাম। এগুলো সিমটম অনুযায়ী প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা আলাদা হতে পারে। আপনার ক্ষেত্রে হয়তো একটা ওষুধ হলো, অন্যর ক্ষেত্রে অন্য ওষুধ হবে। আবার যদি দেখা যায় যে আপনি চুপচাপ শুয়ে থাকলে মাথা ঘুরছে না, কিন্তু অল্প নড়াচড়া করছেন বা মাথা ওঠালেই বিশ্বব্রহ্মাণ্ড ঘুরছে, সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া খেতে বলি। ব্রায়োনিয়া খেলে, মানে অল্প নড়াচড়াতেই যখন মাথা ঘোরা বেড়ে যাচ্ছে, তখন যদি ব্রায়োনিয়া নেন, তাহলে কিন্তু মাথা ঘোরা কমবে। আর সার্ভাইকেল স্পন্ডাইলোসিসের হাত থেকে বাঁচার জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা, যেটাকে আমরা স্ট্যাটিক নেক এক্সারসাইজ বলি। ওই হাত কাঁধের উপর রেখে সামনে পিছনে ঘোরানো, মাথা সামনে ওপরে এইভাবে করা, এই যা রুটিন মোটামুটি সকলেই জানেন, যে এটা করতে থাকলে কিন্তু সমস্যা হবে না। আর একটা জিনিস হয় বালিশ। বালিশের হাইটটা, কেউ দেখবেন খুব উঁচু বালিশ মাথায় দেয়, কেউ বালিশ মাথায় দেয় না, সেটা ঠিক, দুটোই ঠিক নয়। একটা যে হাইটটা আপনার ঘাড়ের জন্য সুটেবল হবে, ওরকম একটা মডারেট সাইজের বালিশ, রেগুলার একই বালিশ মাথায় দেবেন, মানে আজ একটা বালিশ দিলাম, কাল একটা বালিশ দিলাম, এরকম নয়। এবং মাঝে মাঝে বালিশটাকে রোদে দেবেন, তাহলে হাইটটা মেনটেন থাকবে। এইগুলো করলে সার্ভাইকেল স্পন্ডাইলোসিসের হাত থেকে আমরা অনেকটাই মানে ভালো থাকতে পারবো। আমাদের সঙ্গে ফোনের ওপারে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার বয়স 69 প্লাস। আচ্ছা। আমি আইবিএস, মানে কখনো ডায়রিয়া টাইপের, 69 ইয়ার্স। আর কখনো আমার প্রবলেম হচ্ছে ডায়রিয়া, পাতলা পায়খানা, আবার কখনো কনস্টিপেশন। ডাক্তাররা জিজ্ঞাসা করেছেন, বলো আইবিএস, এর কি হোমিওপ্যাথিতে প্রতিকার আছে, কি ওষুধ আছে, এবং কি পথ্যটা আমার খেতে হবে ঠিক মতো? আপনি কতদিন ধরে ভুগছেন? হ্যালো, হ্যাঁ, আপনি কতদিন ধরে ভুগছেন? হ্যাঁ, আমি এরকম 4-5 বছর ধরে ভুগছি। মানে 4-5 বছর আগে আপনার এই প্রবলেমটা ছিল না? এত এরকম অতটা ছিল না, তখন অফিস টফিস করতাম, তখন যেতাম। এখন বাড়িতে বসে আছি, হ্যাঁ, এইগুলো হয় সাধারণত। তো ওষুধপত্র রেগুলার কিছু খাচ্ছেন? দেখছি পাতলা পায়খানা হচ্ছে, আবার তারপরে কনস্টিপেশন হয়ে যাচ্ছে। না না, ওষুধপত্র কিছু খাচ্ছেন রেগুলার?
না, আমি ওষুধপত্র মডার্ন মেডিসিন কিছু খাই না। গ্যাস ট্যাস হলে একটু গ্যাসের ট্যাবলেট খাই। আমি ওই জন্য হোমিওপ্যাথিকের কথাটাই আমি বলছি। অন্য কোনো ওষুধ খাচ্ছেন, যে ডায়াবেটিস, হাইপারটেনশন বা অন্য কোনো কিছুর জন্য ওষুধ খাচ্ছেন? না, কোলেস্টেরলের ওষুধ একটা খাই। কোলেস্টেরলের? হ্যাঁ, আচ্ছা। অ্যাট্রোভ্যাস্টেটিন টাইপের, ওই টাইপের। মানে আপনার ওই চাকরি, আর সিলাডোসিন বলে ওই প্রোস্টেটের একটা প্রস্টেটের ওষুধ খান। আপনার ওই চাকরি যাওয়ার পর থেকে আপনার মনে হচ্ছে বেশি হচ্ছে? চাকরি যাওয়া মানে রিটায়ার করা, রিটায়ারমেন্টের পরেই তো? হ্যাঁ, বেশি। আপনার কি রুটিন খুব পাল্টেছে? চাকরির সময় যেমন ছিল সেরকমই আছে, না রুটিনটা খুব পাল্টেছে? না, তখন তো আমাকে 9:30 ঠিক ঠিক। যখন দূরের থেকে করতাম তখন 7টার সময় বেরোতাম, তারপরে কাছে এলে 9টার সময় বেরোতাম, 8:30 9টা। আর এখন তো সেই জন্য সেই সময়টা খেতে হতো। এখন তো সেই সময়টা আমি টিফিন করি আর 2টো 2:30টার সময় খাই। বেশ, আপনি সঙ্গে থাকুন, আমাদের সময় খুব কমে এসছে, তাই আমরা খুব সংক্ষিপ্তভাবে স্যারের কাছে শুনে নেব এবং তারপর আরেকটা প্রশ্ন আমার রয়েছে, সেটা আমি করব। একটু বলুন স্যার। এটা ওনার তো বোঝাই যাচ্ছে কারণটা কি, ওনার ওই মানে ফুড হ্যাবিটটাই পাল্টে গেছে, রুটিনটাই বিগড়ে গেছে। ওটা যদি উনি ঠিক করে রাখতে পারেন তাহলে ওনার অনেকটা কম হবে। আর আইবিএস এর জন্য আমরা তো মানে কি বলবো, এক্ষেত্রে কনস্টিটিউশনাল মেডিসিন ওনাকে দিতে হবে, একটা ভালো হিস্ট্রি নিয়ে ওনাকে কিছুদিন ধরে মানে সিলেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন খেতে হবে। ওনার কাছাকাছি কোনো মানে কি বলবো, একজন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে আপনি একটু কথা বলুন, ওষুধ খেতে থাকুন, 6 মাস 8 মাস খেলে নিশ্চয়ই উপকার হবে। আচ্ছা, আমরা আজকে একদম শেষে চলে এসেছি, কিন্তু খুব সংক্ষিপ্তভাবে, মানে যদি আমাদের কাছে 1 মিনিট মতো সময় প্রায় রয়েছে বলতে পারেন, তো আমরা শেষ হলো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেই জায়গাটায় গিয়ে শিশুদের কথা বারবার উঠে আসে যে ছোটে বাচ্চা সবাজকে हमको না সমঝানা রে, তাদের অনেক ছোটোবেলাকার অসুবিধা হয় গরমকালে। একটু সংক্ষিপ্তভাবে তার প্রতিরোধ এবং ওষুধপত্র যদি আমাদের বলে দেন তাহলে আমরা সেটা শুনে নিতে পারি একটু। ছোটদের ব্যাপারটা হচ্ছে কি, বড়দের সঙ্গে যে খুব তফাৎ নেই, তারাও যে যে জিনিসগুলোতে ভুগতে পারে বাচ্চারাও ভুগতে পারে। একটা সুইমার্স ইয়ার বলে আপনার সঙ্গে কথা হচ্ছিল, ওটা কি জিনিস? সুইমার্স ইয়ার? হ্যাঁ, ওটা তো একটা কানের ইনফেকশন, তাই তো? এটা কানের ইনফেকশনের ব্যাপারটা ছিল। তো সেটা হতে পারে, মানে ধরুন সুইমিং করতে গিয়ে কানে জল ঢুকে গিয়ে একটা ইনফেকশন হলো, সেটা তো হতে পারে। তাছাড়া যেটা আপনি যেটা বলছিলেন যে ইন জেনারেল হচ্ছে যে বাচ্চাদের ধরুন রোদে, ওই বললাম যে 10টার পর রোদে ওদের না বার করাই ভালো গ্রীষ্মকালটায়। আমাদের কাছে একদম সময় শেষ, আজকে আমরা তারপরে ওরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঢিলে ঢালে পোশাক পরা, হালকা কালারের পোশাক পরা, যেটা আমাদের সই বলেছেন আর কি। তো আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানে প্রায় শেষ করতে বাধ্য হচ্ছি, সময় দৌড়ে বেড়াচ্ছে। সকলে খুব ভালো থাকবেন এবং চিকিৎসা করতে গেলে আগে ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে আবারও সেই ট্রিটমেন্ট সলিউশনে যাবেন। ডক্টর অন কল দেখতে একদম ভুলবেন না। আজকের জন্য আমরা সকলে আপনাদের কাছে নমস্কার জানাচ্ছি। নমস্কার।